আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দফায় দফায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হবে। এসব বৈঠকে নির্ধারিত হতে পারে বাংলাদেশ ও দক্ষিণ এশীয় আঞ্চলিক রাজনীতি ঘিরে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত। এসব বৈঠকের একটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মঙ্গলবার ঢাকায় আসছেন। এর মধ্যে পল কাপুর ল্যান্ড করেছেন ভারতের দিল্লিতে। সেখান থেকে 2 দিনের সফরে সুনির্দিষ্ট 5টি এজেন্ডা নিয়ে কথা বলতে তিনি আসবেন ঢাকায়। বাণিজ্য চুক্তি ও অস্ত্র চুক্তির বাইরে এই 5টি এজেন্ডার মধ্যে 3টি বিষয় সরাসরি দক্ষিণ এশিয়া এবং ভারতের সাথে সম্পর্ক, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সাথে সম্পর্কিত। সূত্রগুলো বলছে, অধ্যাপক ইউনূস বাণিজ্য চুক্তির নামে বাংলাদেশের পায়ে যে আমেরিকান শেকল পরিয়ে দিয়ে গেছেন, সেই শেকলে এবার তালা লাগাতে আসবেন পল কাপুর। সাথে আছে আকসা ও জিসুমিয়া নামে 2টি অস্ত্র চুক্তি, যেগুলো শেখ হাসিনা আমলে বহু চেষ্টা করেও বাংলাদেশকে সই করাতে পারেনি আমেরিকা। এবার তার সুরাহা করার বার্তা দিতে চায় মিস্টার কাপুর। ভারতের সাথে বাংলাদেশের নতুন সরকারের সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তার জন্য জঙ্গিদের দমন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সব দলের অংশগ্রহণ নিয়ে আলোচনা করবেন পল কাপুর। সরকার, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের সাথে কমপক্ষে 10টি বৈঠক করার কথা রয়েছে পল কাপুরের। রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাদের সাথেও ভার্চুয়ালি তার বৈঠক হওয়ার কথা রয়েছে। পল কাপুর চলে যাওয়ার পর 5 থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। এই বৈঠকটি নয়াদিল্লি অথবা লন্ডনে হতে পারে। পল কাপুরের বৈঠকের সূত্র ধরে ভারত ও বাংলাদেশ সম্পর্ক সহ একাধিক বিষয় করণীয় ঠিক করতে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে। সূত্রগুলো বলছে, এই 2টি গুরুত্বপূর্ণ বৈঠকের পরই বাংলাদেশ, ভারত এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে দেখা যেতে পারে বেশ কিছু নাটকীয় পরিবর্তন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। তারেক রহমানের ক্যাবিনেটের সবচেয়ে বড় বিষয় হলো খলিলুর রহমান। বিগত অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নির্বাচনের পর টেকনোক্রেট কোটায় সরাসরি বিএনপির ক্যাবিনেটে যোগ দেওয়াতে অনেকেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইস্যুতে সমালোচনা করেছিলেন। সমালোচনা যাই থাকুক, দায়িত্ব নেওয়ার পর জনাব খলিলুর রহমানকে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে। নির্বাচনের আগে বিদেশি শক্তিগুলোর সাথে পর্দার আড়ালে হওয়া অনেক সমঝোতা নিয়ে সরকার হয়ে কাজ করতে হচ্ছে নতুন এই পররাষ্ট্রমন্ত্রীকে। নির্বাচনের আগে ঠিক করা ছিল বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। গত 17 ফেব্রুয়ারি একটি ভিডিওতে আমরা জানিয়েছিলাম মার্চের প্রথম সপ্তাহে তিনি আসছেন বাংলাদেশে। বিএনপি সরকার গঠনের পরপরই গত 23 ফেব্রুয়ারি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করে বিষয়টি জানিয়েছিলেন। 2 মার্চ সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়ের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর। তিনি 3 মার্চ মঙ্গলবার ঢাকায় পৌঁছবেন। তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরে ডোনাল্ড লুর জায়গায় নিয়োগ পাওয়ার পর এটা তার প্রথম বাংলাদেশ সফর। খসড়া সূচি অনুযায়ী পল কাপুর মঙ্গলবার রাতে দিল্লি থেকে ঢাকায় পৌঁছবেন। পরদিন অর্থাৎ 4 মার্চ তিনি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। দিনের দ্বিতীয় ভাগে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এদিন রাতে মার্কিন রাষ্ট্রদূতের দেওয়া নৈশভোজে অংশ নেবেন। সফরের শেষ দিনে অর্থাৎ 5 ফেব্রুয়ারি তিনি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সূত্রগুলো বলছে, পল কাপুর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাদের সাথেও বৈঠক করবেন। বৈঠকটিতে অনলাইনে অংশ নিতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এর আগে কমনওয়েলথ মহাসচিবও বাংলাদেশে এসে একইভাবে জয়ের সাথে বৈঠক করেছিলেন। সবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন পল কাপুর। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। 6 মার্চ ভোরে পল কাপুরের ঢাকা ছাড়ার কথা। দর্শক, কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের 1 মাস না যেতেই পল কাপুরের ঢাকা সফর তাৎপর্যপূর্ণ। 2024 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে গণতন্ত্র নির্বাচন নিয়ে মৌলিক মতপার্থক্য থাকার মধ্যে ওয়াশিংটন থেকে ঢাকায় পাঠানো হয়েছিল তখনকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে। তিনি 2023 সালের নভেম্বরে বড় রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন, যা ছিল 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের আগের ঘটনা।
আর এবার নির্বাচনের পর যে পল কাপুর ঢাকা সফরে আসবেন সেটা গত মাসের শুরুতে বাংলাদেশের কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র থেকে পল কাপুরের ঢাকায় আসা হবে দেশটি থেকে জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের প্রথম সফর। ফলে আগামী দিনগুলোতে সম্পর্কের পথনকশা কেমন হবে এবং কার কোথায় অগ্রাধিকার তা এই সফরে অনেকটা স্পষ্ট হবে। প্রশ্ন হলো, কোন কোন ইস্যু বাংলাদেশের সামনে তুলে ধরবেন মিস্টার কাপুর? কূটনৈতিক একাধিক সূত্র বলছে মোট 5টি ইস্যু নিয়ে কথা বলবেন তিনি। প্রথম ইস্যুটি হলো বাণিজ্য চুক্তি। পল কাপুরের ঢাকা সফরে অর্থনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে বাণিজ্য চুক্তি বিষয়টি যে গুরুত্ব পাবে তা গত সপ্তাহে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। পল কাপুরের সফর সঙ্গী হিসেবে ঢাকা সফরে থাকবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা লরা অ্যান্ডারসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে আমেরিকার সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিকে অন্তর্বর্তী সরকার প্রথমে গোপনীয় ও প্রকাশযোগ্য নয় বললেও স্বাক্ষরের পরের দিন যুক্তরাষ্ট্র সরকার তাদের নিজস্ব ওয়েবসাইটে চুক্তির চূড়ান্ত কপি প্রকাশ করে দেয়। চুক্তিটি দেখে এরই মধ্যে স্তম্ভিত ও হতভম্ব হয়ে গেছেন অধ্যাপক ইউনূসের বলয়ে পরিচিত বাঘা বাঘা অর্থনীতিবিদরা। তাদের মতে এই চুক্তি নতুন সরকার আর বাংলাদেশের জন্য পায়ের শিকল পরানো। চুক্তি অনুযায়ী বাংলাদেশ আমেরিকা থেকে 14টি বোয়িং উড়োজাহাজ কিনবে, 15 বছরের জ্বালানি কিনবে $1500 কোটি। তৈরি পোশাক খাতের কাঁচামাল হিসেবে তুলা কিনবে, বছরে প্রায় $350 কোটি কৃষি পণ্য আমদানি করবে। টাকার অঙ্কে বেশ বড় সড় সরানো এসব সংখ্যা নিয়ে বেশ হইচই হলেও এই চুক্তির সমস্যা মূলত অন্য জায়গায়। আমেরিকার পণ্যের জন্য আমদানি শুল্ক শূন্য করা, যুক্তরাষ্ট্র থেকে বাধ্যতামূলক পণ্য আমদানি করা, যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খুলে দেওয়া, তথ্য প্রযুক্তি খাতে অন্য কোনো দেশের সঙ্গে ব্যবসা করতে না পারা, দেশীয় প্রতিষ্ঠানকে ভর্তুকি দেওয়া বন্ধ করা সহ চুক্তির প্রায় প্রতিটি ধারায় যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। চুক্তি করার পরপরই মার্কিন আদালত ট্রাম্পের এই শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করলে দৃশ্যপট কিছুটা পাল্টে যায়। তা সত্ত্বেও চুক্তি থেকে বের হওয়া বাংলাদেশের জন্য সহজ হবে না। ক্ষমতাধর ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার সাথে চুক্তি স্থগিত করার পর ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন চুক্তি নিয়ে টালবাহানা চলবে না। এমনকি ডোনাল্ড ট্রাম্প 18 ফেব্রুয়ারি তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে যে চিঠি পাঠিয়েছেন সেখানে বলা হয়েছে চুক্তি অনুযায়ী বাণিজ্য করার কথা। তবে বাংলাদেশের নতুন সরকার চুক্তিটি সংসদে আলোচনার জন্য তুলতে চায়। বাংলাদেশের পক্ষ থেকে চুক্তির ভবিষ্যৎ নিয়ে পল কাপুরের সাথে বৈঠকে জানতে চাওয়া হবে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হলো দুটি অস্ত্র চুক্তি। জিসমিয়া ও আকসা নামের এই দুটি চুক্তি 2013 সাল থেকে আমেরিকা চেষ্টা করে যাচ্ছে করার জন্য। সবশেষ 2023 সালের শেষের দিকে আওয়ামী লীগ সরকার বলে দিয়েছিল তারা নির্বাচনের আগে চুক্তিগুলো করতে চায় না। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের সাথে এই দুটি চুক্তি নিয়ে বেশ এগিয়েছিল মার্কিন প্রশাসন। এর মধ্যে জিসমিয়া নিয়ে আলোচনা অনেকটা অগ্রসর হয়েছে। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল বিষয়টি নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছিল। এই সপ্তাহে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল এ নিয়ে সেখানকার বাংলাদেশ দূতাবাসেও আলোচনা করেছে। এবার জিসমিয়া সই করে ফেলতে চায় আমেরিকা। এর বাইরে যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের ফেরানোর বিষয়ে আলোচনা হতে পারে পল কাপুরের সফরে। যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত প্রায় 500 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসার প্রক্রিয়ায় রয়েছে আরও প্রায় 5000 বাংলাদেশি। পল কাপুরের সফরের এজেন্ডার আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো ভূ রাজনীতি। বলা ভালো, চীনের প্রভাব মুক্ত দক্ষিণ এশীয় ও বাংলাদেশে আসার আগে পল কাপুর এখন আছেন ভারতে। ইউএস এম্বাসির সোশ্যাল মিডিয়া পেজে সেখানকার ছবিও পোস্ট করা হয়েছে। দিল্লির সূত্রগুলো বলছে ভারত হয়ে বাংলাদেশে পল কাপুরের সফরে ভারত ও প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও আগ্রহের বিষয়টি আলোচনায় আসবে। বিশেষ করে চীনের প্রভাব থেকে বাংলাদেশ বের হয়ে আসার বিষয়টি আবার সামনে আনবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সরকার নীতি নির্ধারক ও এবার সংসদে আছেন এমন দুটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনায় বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বিষয়টি পল কাপুর তুলবেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মকর্তা বলেছেন দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশ ভারত ইতিবাচক সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো বার্তা থাকতে পারে। নির্বাচনের আগে ওই 3টি রাজনৈতিক দলকে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে একই বার্তা দেওয়া হয়েছিল। ওই কর্মকর্তা বলেছেন খেয়াল করে দেখবেন বাংলাদেশে হাদি হত্যার পর যেভাবে ভারত বিরোধী প্রচারণা শুরু হয়েছিল নির্বাচনের আগে ইস্যুটি আর ছিল না।
ভারত ইস্যুতে আঞ্চলিক নিরাপত্তা, বিশেষ করে জঙ্গি দমনের বিষয়টি আলোচনায় উঠে আসবে। ইরানের হামলাকে কেন্দ্র করে এরই মধ্যে মার্কিন দূতাবাস সহ ডিপ্লোম্যাটিক জোনের নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ সরকার। 2রা মার্চ বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দূতাবাসগুলো অনলাইনে হামলার আশঙ্কাও করছে। 1 মার্চ ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে। সে বৈঠকে তিনি জানান, ভারতের ভিসা আবেদন ওয়েবসাইট বাংলাদেশ থেকে হ্যাক করার চেষ্টা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তড়িৎ ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে নির্দেশনা দেন। পল কাপুরের সফরের সবশেষ এজেন্ডাটি হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি। সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে ফেব্রুয়ারির শুরুর দিকে বেশ কিছু বিষয় নিয়ে বিএনপি জামাতের সাথে আলোচনা করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেখানে কিছু বিষয় নিয়ে অলিখিত সমঝোতা হয়েছে। তার একটি হলো আওয়ামী লীগ সহ কয়েকটি দলের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া। আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়টি রাজনৈতিক দল এবং সরকারের শীর্ষ পর্যায়ের সাথে পল কাপুরের আলোচনায় উঠে আসবে। সরকার কোন প্রক্রিয়া এবং কিভাবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবে সেটি নিয়ে আলোচনা হবে। তাছাড়া অন্তর্বর্তী সরকার আমলে গণহারে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কোন প্রক্রিয়ায় ছাড়া হবে সেটি নিয়েও আলোচনা হতে পারে। মার্কিন দূতাবাসের একটি সূত্র নিশ্চিত করেছে, পল কাপুর আওয়ামী লীগের নেতাদের সাথেও বৈঠক করবেন। সে বৈঠকে সজীব ওয়াজেদ জয় ভার্চুয়ালি যোগ দিতে পারেন। একটি সূত্র বলছে, আওয়ামী লীগ ইস্যুতে সরকার কিছু কৌশলী হতে চায়। বিরোধী দল, বিশেষ করে জামাত ও এনসিপির চাপের কথাটি তারা তুলে ধরবে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, সেক্ষেত্রে মার্কিন ও ভারতীয় পক্ষগুলো থেকে নির্বাচনের আগের অলিখিত সমঝোতার কথা স্মরণ করিয়ে দেওয়া হবে। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ও জঙ্গি ইস্যুতে মার্কিন প্রশাসন মনে করে বাংলাদেশের সুস্থ ধারার গণতান্ত্রিক পরিবেশ ফেরা দরকার। মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা মনে করেন, শেষ পর্যন্ত বিরোধী গোষ্ঠীগুলো দৃশ্যত আওয়ামী লীগ ইস্যুতে সংসদীয় ও সংসদের বাইরে গলা ফাটালেও সরকারকে বিদেশি শক্তিগুলোর সুপারিশ অনুযায়ী কাজ করতে হবে। সূত্রগুলো বলছে, পল কাপুরের সাথে বৈঠকের পর একটি ফলো আপ বৈঠক হবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। গত 17 ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যে এটি হতে যাচ্ছে মন্ত্রী পর্যায়ের প্রথম যোগাযোগ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আগামী 5 থেকে 7 মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠেয় রাইসিনা ডায়ালগে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া আগামী 8 মার্চ লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও তার অংশ নেওয়ার কথা রয়েছে, যেখানে জয়শঙ্করও উপস্থিত থাকতে পারেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পররাষ্ট্রমন্ত্রীর ভ্রমণসূচির উপর ভিত্তি করে এই দ্বিপাক্ষিক বৈঠকটি নয়াদিল্লি অথবা লন্ডনে অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এটি একটি পার্শ্ব বৈঠক হবে, যা পরবর্তীতে সম্ভবত এপ্রিল মাসে দুই দেশের জয়েন্ট কনসালটেটিভ কমিশনের আনুষ্ঠানিক বৈঠকের পথ প্রশস্ত করবে। দর্শক, পল কাপুর ও জয়শঙ্করের সাথে বৈঠকের আগে মার্কিন ও ভারতীয় রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ সরকার উচ্চ পর্যায়ের ব্যক্তিদের একাধিক বৈঠক হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পল কাপুরের সফর এবং এস জয়শঙ্করের সাথে বৈঠকের পর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির অনেক কিছু পাল্টে যেতে পারে। আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদের মধ্যে খুব প্রভাবশালী, মহাপ্রতাপশালী যে কজন উপদেষ্টাদের নাম আমরা জানি, তার মধ্যে নিঃসন্দেহে শ্রম এবং গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ছিলেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান নিঃসন্দেহে তাদের একজন, এবং তিনি নিজে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদকও। তো সেই আদিলুর রহমান খান, সাবেক উপদেষ্টা, সোমবার দেশ ছাড়তে গিয়ে বেশ বিপাকে পড়েন। এয়ারপোর্টে ইমিগ্রেশনে নাকি তাকে যথেষ্ট হয়রানির শিকার হতে হয়। তিনি শেষমেশ দেশও ছেড়েছেন, কিন্তু কেন দেশ ছাড়লেন, কিভাবে দেশ ছাড়লেন, সেটি অনেক বড় প্রশ্ন অনেকের কাছেই। তিনি যখন বিমানবন্দরের ইমিগ্রেশনে গেলেন, সেখানে তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার তাকে নানান প্রশ্ন করেন। আদিল রহমানের বক্তব্য মতে যে তাকে হয়রানি করা হয়েছে সব ধরনের কাগজপত্র থাকা সত্ত্বেও, কিন্তু স্পেশাল ব্রাঞ্চের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা বলছেন যে না, আসলে তাদের যতটুকু চেকিংয়ের দরকার ছিল, যা যা প্রয়োজনীয় কাগজপত্র দেখার দরকার ছিল, সেগুলো দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা? কেন এই প্রশ্নটি করছি? তার কারণ তাদের বিরুদ্ধে তো এরই মধ্যে অসংখ্য অভিযোগ উঠেছে, এবং উপদেষ্টারা যাতে কোনো ধরনের
তদন্ত ছাড়া দেশ ছাড়তে না পারে এমন একটা জনমত দেশে গড়ে উঠেছে, এটা তো বাস্তবতা। প্রথম এক্সাম্পল হিসেবে যদি আমরা নিয়ে আসি, এই উপদেষ্টা পরিষদেরই আর একজন সদস্য, রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, কয়েকদিন আগে তিনি একটি ইন্টারভিউ দিলেন একটি অনলাইন চ্যানেলকে। তিনি আমার সাথেও কথা বলেছেন, আমিও তার একটি ইন্টারভিউ করেছি। তিনি সেখানে স্পষ্টভাবে বলেছেন যে ডক্টর ইউনূসের একটি কিচেন ক্যাবিনেট ছিল, মানে তার যারা খুব ঘনিষ্ঠ, তার যারা খুব বিশ্বস্ত, হাতে গোনা 4-5 জন মিলে এই কিচেন ক্যাবিনেটটি ছিল, এবং সরকার এবং রাষ্ট্রের যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো সাধারণ ক্যাবিনেটের বাইরে তাদের সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হতো, এবং পরবর্তীতে ক্যাবিনেটের সদস্য বা মন্ত্রী পরিষদে বা উপদেষ্টা পরিষদে সেগুলো উত্থাপন করা হতো। কেন খুব গোপনে কিচেন ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে ডক্টর ইউনূস খুব গোপনে এই সিদ্ধান্তগুলো নিতেন? খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো আমরা তুলতে পারি এবং এর উত্তরগুলো আমাদের জানা। ক্ষমতা দীর্ঘায়িত করার একটা চক্রান্ত প্রথম থেকেই এই উপদেষ্টা পরিষদের ছিল। উপদেষ্টা পরিষদের ছিল বলতে তার মধ্যে আবার হাতে গোনা কয়েকজন বেশ গুরুতর ভূমিকা পালন করার চেষ্টা করেছেন। তাদের মধ্যে একজন আদিলুর রহমান খান, আর একজন আমাদের মহামান্য সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রেজাওয়ানা হাসান পরিবেশবাদী, নিজেকে মারাত্মক দুর্দান্ত ক্ষমতার অধিকারী মনে করতেন এবং তার কথাবার্তা সেটা প্রমাণিত হয়েছে, এবং তিনি সেই ক্ষমতাগুলো অ্যাপ্লাইও করেছেন, এটিও বাস্তবতা। আর একজন সাবেক সচিব ফাউজুল কবির খান, এরকম হাতে গোনা 4-5 জন ছিলেন, এবং তারা এই 18 মাসে যা কিছু এই দেশে হয়েছে, অনাকাঙ্ক্ষিত এবং পুরো দেশকে তছনছ করে দেওয়ার মতন যা কিছু ঘটেছে, তার পিছনে এরা দায়ী বলে বা এই কজন যুক্ত বলে বিশেষভাবে মানুষ মনে করেন। আরেকটা এক্সাম্পল দিই, সেটি হচ্ছে ধ্বংসপ্রাপ্ত মানে ধ্বংসযজ্ঞের শিকার গণভবন। সেই গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই জুলাই স্মৃতি জাদুঘরের যে প্রকল্প, সেই প্রকল্পের বাজেট হচ্ছে 111 কোটি টাকা। এই 111 কোটি টাকা 6-9 করা নিয়ে এর মধ্যে নানান ধরনের অভিযোগ উঠেছে। নির্বাচন হলো 12 ফেব্রুয়ারি আগে, সম্ভবত 5 বা 6 ফেব্রুয়ারির দিকে এই জুলাই স্মৃতি জাদুঘরের জন্য 96 জন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই। এই জাদুঘরের জন্য ব্যবস্থাপক, উপপরিচালক, কিউরেটর, ডেপুটি কিউরেটর সহ 96 জন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। কিসের ভিত্তিতে তড়িঘড়ি করে এই নিয়োগ দেওয়া হলো? কারা এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল? কত টাকা লেনদেন হয়েছে? 111 কোটি টাকার প্রকল্পে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় কেনাকাটা করার সুযোগ রাখা হয়েছে, কোনো ধরনের নিয়ম নীতি তোয়াক্কা না করে। খোদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআইবি উদ্বেগ জানিয়েছে এই বিষয়ে, এবং একাধিক কাগুজে প্রতিষ্ঠান তৈরি করে তাদের মাধ্যমে এইসব কেনাকাটা করার সুযোগ করে দেওয়া হয়েছে। তো এইসব যে অনিয়ম, দুর্নীতি, এসবের অভিযোগের যে তীর সেটি উঠেছিল বা এখনো উঠে আছে আর এক উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর দিকে। মোস্তফা সরোয়ার ফারুকী আবার গণমাধ্যমকে যে কথা বলেছেন বা বলছেন যে যারা এই প্রকল্প বা এই কেনাকাটা অথবা লোকবল নিয়োগ নিয়ে অভিযোগের তীরটি আমার দিকে ছুটছেন, তারা হচ্ছেন স্রেফ আহম্মক। কেন আহম্মক? তিনি বলছেন যে তারা জানেই না এই কাজ গণপূর্ত মন্ত্রণালয়ের পূর্ত বিভাগের অধীনে হচ্ছে, আর গণপূর্তর উপদেষ্টা আমি ছিলাম না, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তাহলে এই যে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, কেউ না কেউ তো জড়িত, হয় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, আর না হয় এই আদিলুর রহমান খান যিনি গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন বিষয় হচ্ছে যে এখন সব ভূতে করছে এমন একটা বিষয়। তাহলে সেই আদিলুর রহমান খান কিভাবে নির্বিঘ্নে দেশ ছাড়তে পারছেন? দুদকে 1 সপ্তাহের মধ্যে অসংখ্য অভিযোগ উঠেছে ডক্টর ইউনূস সরকারের প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে। ক্ষমতা হস্তান্তর করলো 17 তারিখ,
17 তারিখ থেকে মোটামুটি 25-26 তারিখের মধ্যে অসংখ্য অভিযোগ উঠেছে, প্রত্যেক উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ পত্র জমা পড়েছে। এই পরিমাণ অভিযোগ এক সপ্তাহের মধ্যে পড়েছে যে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা তারা কথা বলতে বাধ্য হয়েছেন গণমাধ্যমের সামনে যে দুর্নীতির অভিযোগে রেকর্ড করা হয়েছে, যে পরিমাণ অভিযোগপত্র জমা হয়েছে নামে বেনামে। এখন আমরা যত জানতাম যে অনেকের নাম ঠিকানা সহ সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে দুদকের আবার শীর্ষ কর্মকর্তারা তারা বলছেন যে সুস্পষ্ট অভিযোগ কেউ জানালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত করা হবে। তদন্তে আসলে কিছুই নেওয়া হয়নি, হবেও না এমন আশঙ্কার কথা আমরা বলতে পারি। তার কারণ সেই টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই অভিযোগগুলো বিষয়ে কি বলেছিলেন? তার মন্তব্য ছিল যে আমরা আগেও দেখেছি যারা সরকারে থাকে তাদের বিরুদ্ধে দুদক কোনো পদক্ষেপ নেয় না, এখনো তেমনই ধারাবাহিকতা রয়েছে। ডক্টর ইউনূস সরকারের এই 1.5 বছরে পাহাড় সমান যে দুর্নীতি হয়েছে, কারোর কোনো ধরনের সন্দেহ আছে? দেশ বিরোধী চুক্তিও যে হয়েছে সেটির বিষয়ে সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, তারা যে তুমুল আপত্তি জানিয়েছে, তারা বিস্ময় প্রকাশ করেছে যে নির্বাচনের মাত্র 3 দিন আগে কিভাবে একটা অন্তর্বর্তী সরকার এই ধরনের দেশ বিরোধী চুক্তি করতে পারে তা কিছুতেই বোধগম্য হতে পারে না কারোর। তাহলে যে দেশ বিক্রি, এই যে দুর্নীতি, এই যে অনিয়ম, এসব এই উপদেষ্টাদের কেউ জড়িত না এসবের সঙ্গে। সব ভূতে এসে করে গেছে, সব ফেরেশতারা এসে করে গেছে। ওহিয়ে নাজিল হওয়ার মাধ্যমে বায়বীয় অবস্থায় এই কাজগুলো ঘটেছে, কারোর কোনো দায় নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি দায় থেকেই থাকে, এই উপদেষ্টা পরিষদের সদস্যরা কিভাবে নির্বিঘ্নে দেশ ছেড়ে যেতে পারছেন? আগের এক বিশেষ সহকারী গেছেন, ফয়েজ আহমেদ তয়েব, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তার বিরুদ্ধে তো অভিযোগের শেষ ছিল না, তিনিও চলে গেছেন ক্ষমতায় থাকাকালীন সময়ে কোনো ধরনের এনওসি না নিয়েই, কোনো ধরনের গভর্নমেন্ট অর্ডার না নিয়েই তিনি দেশ ছেড়েছেন। আর এক উপদেষ্টা দেশ ছাড়লেন, বাকিরাও হয়তো ছাড়বেন, আমাদের কিছু করার নেই, আমরা চেয়ে চেয়ে দেখব। তবে প্রশ্ন কিন্তু বিএনপি সরকারের দিকেই উঠবে যে কি এমন তাদের সঙ্গে গিভ অ্যান্ড টেকের বিষয়ে যে তাদেরকে সহজে দেশ ছাড়তে সুযোগ করে দেওয়া হচ্ছে। ভালো থাকুন সবাই।